শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডেল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর কাটুক দিন, কর্মে বাঁচি সবাই, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকে রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সাকি, শুভ সকাল তোমাকেও। শুভ সকাল মাসুক, কেমন আছো? আমি ভালো আছি। তুমি যেমনটা বলছিলে সুন্দর করে, কর্মে বাঁচুক জীবন, এবং একই সাথে যদি সুস্থতাটাও যোগ হয় আরো কিন্তু ভালো হয়। একদমই তাই, মানে সুস্থতাই তো আসলে প্রধান। একদম। মানে আমরা যে কাজ করব বা চলাফেরা করব সেটা সবার আগে কিন্তু আমাদেরকে সুস্থ থাকতে হবে। একদমই। এবং আমাদের সঙ্গে আজকে যে বিশেষ মানুষ রয়েছেন, তিনি সমাজের জন্য বিভিন্ন কাজ করছেন। একইভাবে আমরা যে সুস্থতার কথা বলছি, বিশেষ করে তিনি এই বিষয়টি নিয়ে কাজ করছেন। একদমই। চলো জানাই কে আছেন। একদমই। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি চিকিৎসক, শিক্ষাবিদ এবং সমাজসেবী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। ধন্যবাদ। কেমন আছেন? আছি, আপনারা ভালো আছেন? জি, আমরাও ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে। স্যার, আমরা একদম শুরুতে যেমনটা বলছিলাম যে সুস্থতা বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সুস্থতার জন্য আসলে যেটা দরকার হয় ডিসিপ্লিন লাইফস্টাইল, এবং এর সাথে কি আরো কিছু দরকার হয় কিনা আপনার কাছে শুনতে চাই। ডেফিনেটলি সুস্থতাই সকল সুখের মূল। এবং আমরা যখন সুস্থ থাকি আমাদের মন ভালো থাকে এবং আমাদের কর্ম ভালো হয়। এবং সুস্থ থাকতে হলে সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং আমাদের দৃষ্টিভঙ্গি এবং প্রাত্যহিক জীবনের ডিসিপ্লিন লাইফ, পাশাপাশি খাদ্য তালিকা। আচ্ছা। যেমন আমি মনে করি কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, কতটুকু আমার শরীরের ওজন কতটুকু হবে, এবং আমার চিকিৎসক কি বলে অ্যাকর্ডিংলি আমাদের লাইফস্টাইল মেনটেন করা উচিত। বর্তমান যুগে আমি মনে করি আমাদের শিশুরা কিন্তু, খেয়াল করুন, সুষম খাদ্য গ্রহণ করছেন না। আমরা যারা অভিভাবক তারা কিন্তু এটা বুঝি, জানি, তারপরও কিন্তু এটা হয়ে উঠছে না। আবার ঠিক আজ থেকে 4-5 দশক আগে কিন্তু এক ধরনের খাবার খেতাম যেখানে হয়তো ভেজিটেবল অথবা ফ্রুটস ছিল না। এখনকার যুগে কিন্তু ভেজিটেবল ফ্রুটস অ্যাভেলেবেল হওয়া সত্ত্বেও আমরা সেটা গ্রহণ করছি না, যার জন্য স্থূলতা বেড়ে যাচ্ছে। আর স্থূলতার সাথে আমাদের অনেক রোগ সম্পর্কিত, বিশেষ করে অসংক্রামক রোগ। এবং আপনারা জানেন সংক্রামক রোগের যুগ কিন্তু শেষের দিকে। সারা বিশ্বে এখন অসংক্রামক রোগ এবং টোটাল মৃত্যু প্রায় 72% অসংক্রামক ব্যাধি। এর ভিতরে অন্যতম হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, অ্যাজমা, সিওপিডি, ক্যান্সার, মেন্টাল হেলথ, যেগুলো কিন্তু মোস্টলি নট কিউরেবল বাট প্রিভেন্টেবল এবং ম্যানেজেবল। তাই আমরা আগে থেকে যদি ছোটবেলা থেকে যদি সচেতন থাকি, আমাদের অভিভাবক যদি আমাদের সন্তানদের সচেতন করতে পারে, তাহলে এই রোগগুলো প্রিভিলেন্স অনেক কমে যাবে। আর যদি হয়ও আর্লি ডিটেকশন হবে এবং চিকিৎসার ব্যবস্থা করলে কিন্তু নর্মাল হেলদি লাইফ লিড করা সম্ভব। খুব চমৎকার করে বললেন স্যার, আপনার এই উপদেশগুলো আমরা নিশ্চয়ই মাথায় রাখবো। নিশ্চয়ই। এবং স্যার কিন্তু এই অসংক্রামক রোগের যে প্রিভেনশনের কথা বলছেন এবং যে সচেতনতার কথা বলছেন, স্যার সেই বিষয়টি নিয়েই অনেক কাজ করছেন। স্যার, আমরা সেই বিষয়ে বিস্তারিতই আসবো। তার আগে আপনার শৈশবে যেতে চাই, কেমন ছিল, কোথায় ছিল, সব কিছু মিলে জানতে চাই। আমার জন্ম বগুড়া জেলার জি, ধুনট উপজেলার শিমুলবাড়ি গ্রামে। এই গ্রামটি ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের অন্তর্গত। এবং আমার জন্ম ঠিক যমুনা নদীর তীরে। এবং ছোট্টবেলা থেকেই নদী দেখা, নদীতে সাঁতার কাটা এবং নদীর কালচারে গড়ে ওঠা। আমার নানার বাড়ি আরও ভিতরে ছিল, দ্যাট ইজ যমুনা নদীর চরে ছিল। আচ্ছা। যার জন্য ছোটবেলা থেকেই নদীর তীরে বেড়ে ওঠা এবং প্রায়শই আমি নানার বাড়ি যেতাম নদী কিছুটা পাড়ি দিয়ে এক চরে, যেটা বৈশাখী গ্রাম। যেটা 1920-30 দশকে শহরের সবচেয়ে প্রসিদ্ধ সম্ভ্রান্ত গ্রাম ছিলেন, যে গ্রামে সে আমলে প্রচুর শিক্ষিত লোক ছিল। এখন যদিও সেটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমার জন্ম 1961 সালে। এবং আমার বাবা একজন ডাক্তার। আচ্ছা। উনি 1933 সালে গোসাইবাড়ি আমিরউদ্দিন আইজউদ্দিন স্কুল থেকে এসএসসি পাশ করেন। 1936 সালে LM.F ডাক্তারি পাশ করেন। 1938 সালে ক্যালকাটা থেকে MCPS ডিগ্রি প্রাপ্ত হন। এরপরে তার সারা জীবন গ্রামেই কাটান, প্র্যাকটিস করেন, পাশাপাশি
কিছু ব্যবসার সাথে জড়িত ছিলেন। আচ্ছা। এবং আমাদের বাড়িটা কিন্তু ডাক্তার বাড়ি নামেই পরিচিত এখন। আমার মা ছিলেন গৃহিণী, উনি ক্লাস 5 পাস ছিলেন আচ্ছা। সেই আমলে, এবং তারপরে তো বিয়ে হয়ে যান। জি। নদীর পাড়ে জন্ম আপনার এবং একই সাথে বেড়ে ওঠাটাও নদীর পাড়ে। আমরা যেটা শুনেছি যে নদী পাড়ের মানুষরা নাকি একটু সাহসী হয়, একটু সংগ্রামী বেশি হয়। Yes, কারণ আমরা দেখেছি ছোটবেলায়, আমার এখন দেখা, আমি দেখেছি আমার নানার বাড়ি ছিল আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। জি। এখন সেগুলো সম্পূর্ণ বিলীন হয়ে গেছে, এবং আমার বাড়ি থেকে নদীর দূরত্ব বেশ দূরে ছিল, যদিও ফ্রিকুয়েন্টলি যেতাম। এখন আমার বাড়ির উঠানে এখন মেইন নদী, অর্থাৎ বর্ষায় আমরা প্রতি বছরই পানিতে হাবুডুবু খাই, উঠানে পানি ওঠে। কিন্তু সেটা এখনো স্যার এখনো বর্ষাকালে, এবং সেটা আমরা খুব এনজয় করি। নৌকা ভ্রমণ, নৌকায় ঘোরাফেরা করা। আমি গত সপ্তাহ 3 বার বাড়ি গেছি, আমি সুযোগ পেলেই বাড়িতে যাই, নৌকায় উঠি, খুব ভালো লাগে। ওই মানে জীবনটা কিন্তু একটু অন্য ধরনের, শহরের যান্ত্রিক জীবনের চেয়ে সম্পূর্ণ আলাদা। জি জি, এবং অনেক আনন্দের, অনেক উপভোগ্যেরও আমি বলবো। এবং আপনি শিমুলবাড়িয়ার যে জায়গার কথা বললেন, সেখানে আমরা যতটুকু জানি যে অনেক শিমুল গাছ ছিল একসময়, আপনি কি সেটা দেখেছেন স্যার? হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা। আমি আমার গ্রামের নামটা আমি কিভাবে আসলো এটা ইতিহাস থেকে আমি পেয়েছি। জি। আজ থেকে 200 বছর আগে থেকে এই গ্রামে অসংখ্য শিমুল গাছ ছিল, এবং আমি ছোটবেলা দেখেছি। কারণ আমাদের বাড়ি ওইদিকে ভাঙা শুরু হয় মূলত 1984 সালের পর থেকে। এখন অনেকটা ভেঙে গেছে গ্রামটা, অনেকটা ডিসফিগারেশন হয়ে গেছে, কিন্তু প্রচুর শিমুল গাছ, রাস্তার দুই ধারতেই অসংখ্য সারিবদ্ধ শিমুল গাছ ছিল, এবং শিমুলের তোড়া যখন উঠতো পুরা গ্রাম তুলাময় হয়ে যেত, এবং সেখান থেকে এই নামটা আসছে শিমুলবাড়ি। এবং ওই দিককার লোকজন মূলত নদীকেন্দ্রিক কালচারে অভ্যস্ত ছিলেন। তারা নৌকা, ব্যবসা, ঢাকা নারায়ণগঞ্জের সাথে যোগাযোগ, এবং আমাদের চাল চলন সবকিছু ছিল জামালপুরের সাথে। স্যার, এই যে মানে নদী কেন্দ্রিক যেটি বলছিলেন যে বর্ষায় উঠোনেও পানি চলে আসতো, মাছ ধরতেন না কখনো? মানে প্রকৃতির সঙ্গে তো আসলে ওতপ্রোত জড়িয়ে আপনি বড় হয়েছেন। আমার বড় ভাইদের সাথে, আমার চাচাদের সাথে, বাবাদের সাথে প্রায়ই মাছ ধরতাম। আচ্ছা স্যার, আমরা এই গল্পটা একটু বিস্তারিত জানবো, এত সুন্দর শৈশব। আমরা ছোট্ট করে আপনার সম্পর্কে জানি, আগে দর্শকদেরকে জানাই, তারপর ফিরতে চাই। দর্শক, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও মানব সেবার অঙ্গনে একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS এবং পরবর্তীতে মেডিসিনে FCPS ও MD ডিগ্রি অর্জন করার পাশাপাশি FACP ও FRCP এর মতো আন্তর্জাতিক পেশাগত স্বীকৃতিও লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চিকিৎসা সেবার পাশাপাশি শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, এবং বর্তমানে TMSS মেডিকেল কলেজ বগুড়ার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। উচ্চ রক্তচাপ ও অসংক্রামক রোগ প্রতিরোধে তিনি বিশেষভাবে কাজ করেছেন, এবং 2008 সালে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বল্প খরচে চিকিৎসা ও জনসচেতনতার সুযোগ তৈরি করেছেন। চিকিৎসার পাশাপাশি তিনি গবেষণা, স্বাস্থ্য শিক্ষা, সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন, এবং দেশে বিদেশে বিভিন্ন গবেষণাকর্ম উপস্থাপন করেছেন। দরিদ্র শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রবীণ ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য তার বিভিন্ন সমাজ কল্যাণমূলক উদ্যোগ তার মানবিক দর্শনের পরিচয় বহন করে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ঈদগাহ ও অন্যান্য সামাজিক অবকাঠামো উন্নয়নেও তিনি অবদান রেখেছেন। বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ সহ বিভিন্ন স্বীকৃতি তার চিকিৎসা, গবেষণা ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মূল্যায়ন হিসেবে এসেছে। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, শৈশবের গল্পে ছিলাম, যেটি বলছিলাম মাছ ধরার গল্প, আপনি বলছিলেন যে হ্যাঁ বাবা চাচাদের সঙ্গে ছোটবেলা যখন ছোট ছিলাম তখন মাছ ধরার একটা খলই থাকতো, ওটা ধরে থাকতাম। আচ্ছা। আমার বড় ভাইরা মাছ মারতেন, ওটা আমি সংগ্রহ করে রাখতাম। তারপরে আমি যখন 2, 3-তে পড়তে উঠতাম তখন আমি নিজেই মাছ মারার বিভিন্ন টেকনিক ছিল, আপনারা জানেন, বিভিন্ন টেকনিক। তার ভিতরে একটা ছিল, মানে নামগুলো এখন অনেকটাই হয়ে গেছে, ছোট ছোট ইয়ে করে ভিতরে হাত দিয়ে মাছ ধরা, সেটা আমার অভিজ্ঞতা আছে, কলই। তারপরে বাঁশ দিয়ে মাছ ধরার একটা ইয়ে করা, সেটা দিয়েও অভিজ্ঞতা আছে। এছাড়া আমরা বড়শি দিয়েও মাছ ধরতাম, এবং খুব ছোট ছোট মাছ, বড় বড় মাছ, বিভিন্ন ধরনের মাছ, এবং হিউজ পরিমাণ
আর একটা জিনিস ছিল আমাদের ছোটবেলা দেখেছি, যেহেতু যমুনার তীরে বাড়ি, ওখানে যমুনা নদীর তীর সব ডেকে নিত বছরে 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 ডেকে নিত, এবং ওই জায়গায় শুধু আমরাই মাছ মারতে পারতাম। আচ্ছা। এরকম 10টা ঘর 20টা ঘর, এবং প্রতিদিনই সকালবেলা সবাই বড়রা মাছ মারতে যেত, আমরা ছোট যারা আমরা দেখতাম, এবং অনেক বড় বড় মাছ 10 কেজি 20 কেজি 25 কেজি পর্যন্ত বল মাছ আমরা দেখেছি ছোটবেলা, আচ্ছা। এবং সেটা মানুষের চেয়েও লম্বা সাঁই করে নিয়ে আসতো, এবং ওটা খুব এনজয়েবল ছিল সিনারিগুলো। আমাদের তো কিন্তু শুনেও সেরকম মাছ ভালো কিন্তু লাগছে। এখন আর দেখা যায় না। আর এখন নদীতে মাছের পরিমাণও বোধ হয় কমে কমে গেছে। গেছে, অনেক কমে গেছে। বিভিন্ন রাসায়নিক জৈব সার এসেটটা ব্যবহারের জন্য মাছগুলো আর বেড়ে উঠতে পারে না। তাছাড়াও প্রাকৃতিক আধারগুলো, যেটা বিল, ডোবা, নালী, এগুলো সব বিলুপ্তির পথে। আর্টিফিশিয়াল অনেক চলে এসেছে, কিন্তু সেগুলোতে আর্টিফিশিয়াল চাষ করা মাছ, যেগুলোর টেস্ট কিন্তু ওই নদীর মাছের মতো আর নাই। আমি আসলে স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে মাছ ধরা বাদে তারা আর কি কি ভালো লাগতো শৈশবে? আমি ছোটবেলা পড়তে খুব ভালোবাসতাম। আমাদের ছোটবেলা ছোট 1 ছিল, বড় 1 ছিল, তারপর 2 ছিল। আচ্ছা। আমার স্কুলে পর্যাপ্ত ঘর ছিল না। ছোট 1টা আমরা পড়েছি গাছের নিচে, আমার স্পষ্ট মনে আছে, একেবারে গাছের নিচে। এরপরে বড় 1টাও গাছের নিচে, কিন্তু বড় 1 আমি পড়ি নাই। আমার বড় ভাই ছিল আমার 1 বছর উপরে, আমাকেও 2তে সরাসরি তুলে দিল, যদিও আমি যেতে চাই নাই। অনেক কান্নাকাটি করেছি, অনেক দিন ক্লাস করি নাই, কিন্তু বাধ্য হয়েছি যেতে, কারণ গার্জেনের সিদ্ধান্তই তখনকার চূড়ান্ত সিদ্ধান্ত একই ছিল। ক্লাসে পড়তে হবে। একই ক্লাসে পড়তে হবে। তো যাই হোক, 2তে যে আমরা রুম পেলাম, মানে রুমের ভিতরে ক্লাস করা, সেই রুমগুলোর আবার বেড়া সঠিকভাবে ছিল না, ভাঙা, দরজা নাই, জানলা নাই, টিনের কোনো রকম। কিন্তু এখন কিন্তু সেখানে বিল্ডিং হয়ে গেছে, কিন্তু সেই আমলে কিন্তু 70-এর আগের কথা বলছি, তখন বিল্ডিং ছিল না। এবং আমাকে সবাই পড়ুয়া করে ডাকতো, অনেক উপাধি দিত। বাহ। টিচাররা বলতো আমার নাকি মুখস্থ শক্তি খুব বেশি ছিল। আচ্ছা, আমি টিচাররা সেটাই বলতো। বলছিলাম যে সেই জন্যই এবং- হয়তো ক্লাস 1 বাদ দিয়ে আপনাকে 2তে দেওয়া এবং হয়েছে। আমার বরাবরই রোল নম্বর একই হতো, আচ্ছা। আল্লাহর রহমে। এবং টিচার আমাকে প্রচণ্ড পছন্দ করতো, এবং আমিও টিচারদের প্রচণ্ড পছন্দ করতাম। জি। আমি একটা স্মৃতির কথা বলি। আমি যখন বৃত্তি পরীক্ষা দিই 1972 সালের মে মাসে, ক্লাস 5 বৃত্তি পরীক্ষা, তার একটা অ্যাডমিট কার্ড ছিল। ধুনুট উপজেলা হাই স্কুলে পরীক্ষা হতো। তো পরীক্ষা দিতে গেলাম, একটা বাড়িতে উঠলাম, আত্মীয়ের বাড়িতে, বৃত্তি পেলাম। আমি উপজেলা ভিত্তিক ফার্স্ট হয়েছিলাম। সেটা কিন্তু 72 সালের কথা। জি। 1997 সালের ডিসেম্বর মাসে আমার সেই স্কুলেরই হেডমাস্টার প্রচণ্ড অসুস্থ, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে অপারেশন করলেন। অত্যন্ত নামকরা একজন সার্জন, প্রফেসর মওদুদ হোসেন আলমগীর স্যার। জি। স্যার আমার সরাসরি শিক্ষক, এবং স্যার বললেন আমাকে, জাকির, তোমার স্যারের পেটের ভিতরের অবস্থা ভালো না, ওপেন করেছিলাম, সম্ভবত ক্যান্সার ছড়ায় পড়ছে, ক্লোজ করেছে। কিন্তু উনি ওখান থেকেই বলছে, না আমি জাকিরের কাছে একটু যাব, মারা তো যাবোই, যাই জাকিরের কাছে। আসলেন, ওনার মেয়ের বাসা বাসাবো, আমাকে খবর দিলেন। আমি তখন আজিমপুর থাকি। আচ্ছা। আমি গেলাম, যে দরজা নক করলাম, বাসা খুঁজে বের করলাম, দরজা নক করে দেখি যে আমি ভয় পেয়ে গেলাম। উনি খুব লম্বা ছিলেন, 6 ফুট লম্বা, জি। এত শুকিয়ে গেছেন, এত ওয়েট লস করেছেন, একটা ভয়ঙ্কর চেহারা। আমি দেখে প্রথমে ভয় পেয়ে তারপরে যাই ড্রয়িং রুমে বসলাম। স্যার একটা তার পুরনো ব্যাগ নিয়ে আসলেন, ব্যাগের ভিতরে কী যেন হাতাচ্ছেন। আমি বললাম, স্যার কী করেন? স্যার খালি ইশারা দিল, অপেক্ষা করো। একটা কাগজ বের করলেন, এবং দেখলাম ওই 72 সালের বৃত্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তার কাছে সংরক্ষণ করা আছে। এবং উনি আমাকে খালি বললেন যে, তোমার কথা প্রায়ই মনে হয়। তখন আমি অ্যাডমিট কার্ডটা দেখি, আমি অবাক হয়ে গেলাম। শিক্ষক, আগের যুগের শিক্ষক আর আমরাও শিক্ষক, কত পার্থক্য, যে তার ছাত্রকে ভালোবেসে তার অ্যাডমিট কার্ডটা সযত্নে রেখে দিচ্ছেন, এবং এটা তার কাজে লাগবে না এটা জেনেই কিন্তু রেখে দিচ্ছেন। উনি যে মুগ্ধ অসুস্থ করার মতো একটা হবেন, ব্যাপার। আমার কাছে আসবেন, এটা তো সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানতেন না। জি। জি। তাতে আমার মনে হয় আমার হাই স্কুলের শিক্ষকরা প্রচণ্ড পছন্দ করতেন, জি। এবং আমিও তাদের প্রচণ্ড শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। এই যে শিক্ষকরা আমরা বলি যে মানুষ গড়ার কারিগর, এটা তো আসলে মানে এত বড় উপাধি নিশ্চয়ই এমনি এমনি আসেনি। মানে এই ধরনের শিক্ষকদের জন্যই তো আসলে
তাদেরকে এই ধরনের উপাধি দেওয়া হয়েছে বা এখনো হচ্ছে, যে মানুষ গড়ার কারিগর বলতে আসলে আমরা শিক্ষকদেরই বুঝি বাবা মায়ের পরে। অবশ্যই সেই শিক্ষকদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা স্যার, এবং আপনি আজকে বসে এত সুন্দর করে সেই শিক্ষকদের কথা মনে করছেন, আমরাও ভীষণ আবেগ আপ্লুত হচ্ছি আপনার সঙ্গে। প্রত্যেকটা মানুষের জীবনেই আসলে পরিবারের পরে শিক্ষক একটা অনস্বীকার্য ভূমিকা আমি বলবো বা আমরা বলবো যে রেখে থাকেন। আপনার জীবনেও সেটি ঘটেছে। শিক্ষকদের অনুপ্রেরণায় কি আপনি আসলে ডাক্তারি পেশায় পরবর্তী জীবনে এলেন, নাকি বাবা মা? আমি বলি শিক্ষকের অনুপ্রেরণা তো সবসময় আছে। আমি যখন ছোটবেলা থেকে বড় হই তখন আমারও মনে মনে স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, কারণ বাবা ডাক্তার, আমার বড় 2 বোন ডাক্তার, আমার পরিবারের আরও অনেক সদস্য পরে হয়েছে তারা ডাক্তার। আর বাবাকে দেখেছি প্রচণ্ড জনপ্রিয় ডাক্তার ছিলেন। উনি সেই আমলে সাইকেল, নৌকা এবং ঘোড়ায় চড়ে প্র্যাকটিস করতেন। আচ্ছা, আমরা একটু একটু দেখেছি। তে যখন আমি ঢাকা কলেজে ভর্তি হলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম, আমার বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিলাম, চান্স পেলাম। আচ্ছা, পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজেও চান্স পেলাম। এই রেজাল্টটা ঠিক পাশাপাশি সময়ে হলো। আমি ঢাকা মেডিকেল কলেজে সম্মিলিত মেধা তালিকায় 15 স্থান পেয়েছিলাম। বুয়েটেও প্রথম দিকেই ছিলাম। তখন সিভিল ইঞ্জিনিয়ারের ডিমান্ড খুব বেশি ছিল, আমি সিভিলে চান্স পেলাম। কিন্তু দেখলাম আমার ঢাকা কলেজে যাদের সাথে বন্ধুত্ব হলো তারা সবাই ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমিও তখন ওই বয়সে বন্ধুদের প্রতি ভালোবাসা, টান ফিল করে আমিও বুয়েটে পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আচ্ছা, মেডিকেল টেস্ট হয়ে গেল, টাকা জমা দিব যেদিন, সেই দিন আমি বাবার একটা আবেগঘন চিঠি পেলাম গ্রাম থেকে। বাবা চিঠিতে লিখেছেন, আমার বড় ইচ্ছা ছিল তুমি ডাক্তার হবা। বড় ছেলে ফাঁকি দিল, মানে তার বড় ছেলে মানে বড় ভাই বুয়েটে পাস করছেন, এবং উনি অ্যাডমিশন টেস্ট না দিয়ে বলছে অ্যাডমিশন টেস্ট দিয়েছি, চান্স পাইনি। আচ্ছা, 2 মেয়ে ডাক্তার, কিন্তু তারা তো চলে যাবে। চিঠিটা পেয়ে আমি আমার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে শেয়ার করলাম। তখন ওরাই আমাকে বলল তুমি মেডিকেলই পড়ো, আর আমরা তো পাশাপাশি হলেই থাকি আমাদের পাশে। তখন আমি মেডিকেলে গেলাম, যদিও আমার মেডিকেলে প্রথম 3 মাস আমি পড়তে পারি নাই, আমার যে কারণেই হোক, কিন্তু পরবর্তীতে আমি সঠিক লাইনে চলে আসতে পারি। আপনি পড়তে পারেননি কেন? আপনার কি সেই বইতে আগ্রহ ছিল? ওই আমি বেশিরভাগ সময় বইটা হোস্টেলে থাকতাম। একদিকে বাবার চিঠি, অন্যদিকে বন্ধুদের প্রতি ভালোবাসা বা নিজের একটা ভালো লাগা। আমি অবশ্য আবার সঠিক পথে, এবং আমার আর কোনো সমস্যা হয়নি। আমরা কখনো কখনো নিজের সিদ্ধান্তকে উপেক্ষা করে বাবা মার সিদ্ধান্তে উপনীত হই, সেটা সেই সময়ের জন্য একটা বিশাল কষ্ট, কিন্তু আসলে আমাদের পরবর্তী জীবনের জন্য আমার মনে হয় এটা ভীষণ রকম সঠিক একটা ডিসিশন হয়। এখনো আমি মনে করি এটা আমার সঠিক সিদ্ধান্ত। নিশ্চয়ই স্যার। একদম ধুনটের আমি বলবো যে একদমই অজপাড়াগা, সেখানে একরকম বেড়ে ওঠা, সেখান থেকে আপনি ঢাকায় চলে এসে ঢাকা কলেজে ভর্তি হলেন, সেখান থেকে বুয়েট এবং ঢাকা মেডিকেল। এই মধ্যবর্তী সময়ে আপনার আসলে কি কি বিষয় নিয়ে সংঘর্ষ হচ্ছিল? লাইক আপনার গ্রাম থেকে এসে শহরের পরিবেশ, মানুষজন, সব কিছু মিলিয়ে, রাস্তাঘাট। না, আমি এসএসসি পাস করলাম। আমি কিন্তু যখন কলেজে পড়তে আসি, আমার গ্রাম থেকে কিন্তু আমি শেরপুর 22 কিলোমিটার হেঁটে আসছি, এবং তখন এটাই নর্মাল ছিল। এবং এই যে 22 কিলোমিটার হেঁটে আসলাম, এর পিছনে কেন হাঁটবো এরকম কোনো কথাই ছিল না। ওটাই নর্মাল। হেঁটে আসলাম, বগুড়া আসলাম, তারপরের দিন আমি রাজশাহী গেলাম, রাজশাহী কলেজে ভর্তি হতে। ওখানে ইন্টারভিউ দিলাম। আচ্ছা, ইন্টারভিউ বোর্ডে টিচার আমাকে কোনো প্রশ্ন ধরলেন না, আমার কাগজপত্র দেখে চলে যেতে বললেন। আমি জিজ্ঞাসা করলাম আমাকে আপনারা নেবেন কি? ওনারা হাসলেন এবং বললেন বিকালেই রেজাল্ট পাবা। আমি আবার বেরিয়ে আসলাম, বেরিয়ে আমার সন্দেহ হলো, মনে হয় নেবেন না, কোনো প্রশ্ন ধরেননি, কোনো প্রশ্নই ধরেনি। আবার ঢুকলাম, ঢুকতে দিবে না, জোর করে ঢুকলাম। ঢুকে বললাম স্যার আপনারা যদি না নেন, আমি আজকে বিকালে এখনই ঢাকা যাব, আমি ঢাকা কলেজে পরীক্ষা দেবো। আচ্ছা, আর আপনারা যদি নেন আমাকে বলেন, তাহলে আমি যাব না। ওনারা 3 জনই খুব সুন্দর হাসি দিলেন, কিন্তু আমাকে একটু বললেন না। আমি কনফিউজড, গ্রামের ছেলে, ঠিক আমি শহরের ওই ইয়াটা বুঝতে পারিনি। আমি কিছুক্ষণ চিন্তা করে বাস স্ট্যান্ডে গ্রামের সাহসী ছেলে, বাস স্ট্যান্ডে যেয়ে আমি কিন্তু একা চলে আসলাম ঢাকা। ঢাকা এসে বোধহয় পরের দিন বা 2 দিন পরে ঢাকা কলেজে যে ফর্ম তুলে ইন্টারভিউ দিয়ে ওখানে চান্স পেয়ে গেলাম, আমি ঢাকা কলেজে ভর্তি হয়ে গেলাম। কিন্তু আমার উদ্দেশ্য ছিল কিন্তু রাজশাহী কলেজ। তখন রাজশাহী কলেজ কিন্তু সারা দেশের ভিতরে অন্যতম সেরা কলেজ ছিল,
অন্যতম সেরা কলেজ, প্রথম দুই একটা একটা। আচ্ছা। যাই হোক, আমার বড় ভাই রাজশাহী কলেজে পড়েছেন, আর আমাদের নর্থ বেঙ্গল, খুলনা থেকে দিনাজপুর, সবারই টার্গেট ছিল রাজশাহীতে পড়াশোনা করবে। আচ্ছা তো সেটা শুনে আসতাম, আমারও আকর্ষণ ছিল ওইদিকে। যাই হোক, আচ্ছা। ঢাকা কলেজে এসে দেখলাম ঢাকা কলেজের টিচাররা অনেক বেশি স্মার্ট, অনেক সুন্দর কথা বলেন, ইংলিশে অনর্গল কথা বলেন। ইংলিশ মিডিয়াম ছিল তখন, বাংলা মিডিয়ামে পড়ে আসছি, হঠাৎ করে ইংলিশ মিডিয়াম। স্যাররা অত্যন্ত স্মার্ট। প্রথম দিকে খুব বেগ পেতে হয়েছে, আচ্ছা। এবং প্রথম দিকে আমি পড়াশোনা ধরে উঠতে পারিনি, প্রায় 6 মাস। পরে এই জায়গাটা তবে সামনে আস্তে উঠলেন আস্তে কিভাবে? কোপ করছি, এবং পরবর্তীতে আল্লাহর অশেষ রহমতে ভালো রেজাল্ট করতে পেরেছি। বাহ, কেমন রেজাল্ট হয়েছিল এইচএসসি-তে? তখন আমার স্টার মার্ক ছিল 795 স্কোর ছিল। বাহ বাহ। অল্প নাম্বার থেকে, প্লেস থেকে হয়েছে, খুব অল্প। এরপরে বুয়েট এবং ঢাকা এরপর মেডিকেলের মধ্যে বুয়েটে একটা অ্যাডমিশন টেস্ট দিলাম, দোদুল্যমান অবস্থা ছিল। আর ঢাকা মেডিকেল দুটিতেই হয়ে গেল। এখন তো তারপরে তো মেডিকেলে ভর্তি হলাম, আচ্ছা। এমবিবিএস পাস করলাম, ইন সার্ভিস ট্রেনিং করলাম, তারপরে সরকারি চাকরিতে জয়েন করলাম। আচ্ছা তবে আচ্ছা। এই in service- এমবিবিএস যখন করলেন, তার আগে তো আসলে ভর্তি যখন হলেন, বাবার অনুভূতিটা কেমন ছিল? রিয়াকশনটা তখনও কি কোনো চিঠি দিয়েছিলেন? না না না, বাবা তো খুব খুশি, সাংঘাতিক খুশি। কারণ তার প্রত্যেকটা প্যারেন্টসের স্বপ্ন থাকে ছেলেদের নিয়ে, মেয়েদের নিয়ে। তার স্বপ্ন পূরণ হয়েছে। জি। এবং বাবা আমাকে দেখে গিয়েছেন, আমার পোস্ট গ্রাজুয়েশন করার পরে উনি মারা গিয়েছেন। ওনার বেশ কিছু অ্যাডভাইস ছিল, তার মধ্যে একটা অ্যাডভাইস আমি এখনো পালন করার চেষ্টা করি, জি। যে রুগী তুমি অনেক দেখবা, হয়তো আর্নও করতে পারবা, কিন্তু একটা অংশ কিন্তু ফর সোসাইটি রাখবা। আচ্ছা। আমি সেটা চেষ্টা করি, হয়তো পারি না, বাট চেষ্টা করি। আপনার বাবাও তো বেশ সমাজ এবং সেবামূলক আর কাজ একটা কথা করতেন। বলেছিলেন, তুমি এলাকাতে আসবা, রুগী দেখবা, কোনোদিন এলাকার লোকের কাছ থেকে এলাকায় এসে কখনো পয়সা নেবে না। আমি সেটা এখন পর্যন্ত মেনটেন করে যাচ্ছি। বাহ। আচ্ছা, একটু মেডিকেল জীবনটা নিয়ে আমরা জানতে চাই। যখন প্রথম আপনি সুযোগ পেলেন, মেডিকেলে ভর্তি হলেন, সেই সময় যদিও প্রচুর পড়াশোনা, অন্য কোনো চিন্তা ভাবনার কোনো সুযোগ থাকে না, যতটুকু আমরা জানি। একটু শুনি যে তখন কি পুরোপুরি মনোনিবেশ করলেন পড়াশোনায়? হ্যাঁ, আমার প্রথম 3 মাস সমস্যা হয়েছিল, আচ্ছা। কিন্তু 3-4 মাস পরেই আমি আস্তে আস্তে পড়ায় ফিরে আসছি, এবং তখন আমি অন্য অন্য স্টুডেন্টদের সাথে তাল মিলিয়ে বলতে গেলে মোটামুটি সামনের দিকেই ছিলাম, আল্লাহর রহমে। জি। কোনো প্রপেই আমার কোনো ইয়ে হয়নি। তবে তখন স্যারদের দেখে প্রচণ্ড ভয় পেতাম। আর তখনকার যুগটাই ছিল মানে টিচার ওরিয়েন্টেড শিক্ষা প্রতিষ্ঠান। এখন যেমন জি। টিচার স্টুডেন্ট অথবা স্টুডেন্ট ওরিয়েন্টেড শিক্ষা প্রতিষ্ঠান, তখন কিন্তু অন্যরকম ছিল। জি জি জি, টিচার যেটা বলবে সেটাই, সেটাই, রাইট। টিচার রং হলেও রাইট, রাইট হলেও রাইট, এবং আমরা মেনে নিতে বাধ্য হতাম, অথবা আমরা ওই ওই ওরিয়েন্টেশনটাই আমাদের ছিল, টিচার যেটা বলবে সেটাই শিক্ষক যা সেটাই, বলবেন right. তাই। এবং আমরা সেটা মেনে চলতাম, বিধায় আমাদের কোনো সমস্যা হয়নি। আসলে ওই সময় পারিবারিক একটা শিক্ষাই তো ছিল যে টিচার যেটা বলবে মানে সেটাই সঠিক। শিক্ষক যা বলবেন তাই, সেক্ষেত্রে এর হয়তো উপর কোনো 90% কথা নেই। কারেক্ট হতো, 10% রং হতো, কিন্তু 90% তো কারেক্ট সিদ্ধান্তই হতো। জি জি। এবং ঢাকা মেডিকেল কলেজের বেশ স্মৃতি, তখন এরশাদ বিরোধী আন্দোলন ছিল, ঢাকা শহর 82, 3, 4, 5 খুবই তোলপাড় ছিল। 83 দিকে একবার আমাদের হোস্টেলে খুব ভোরবেলা আর্মি অ্যাটাক করে, এবং আমাদের সবাইকে ধরে নিয়ে যায়, এবং ধরে নিয়ে অনেক সময় আমাদের টর্চারও করেছে, আচ্ছা, অবশ্য আচ্ছা। আবার ছেড়েও দিছে, কয়েক ঘন্টা পরে ছেড়েও দিয়েছে। এটা একটা এটা কারণ কি ছিল? না, ওই যে শিক্ষার্থীদের তখন ওই যে আন্দোলন হচ্ছিল, ছাত্ররা আন্দোলন করে, ও আচ্ছা আচ্ছা। আন্দোলন থামানোর জন্য হলগুলো অ্যাটাক করে, সব হলই, আচ্ছা। শুধু মেডিকেল কলেজ না, বিভিন্ন হলই অ্যাটাক করতো, আচ্ছা। যেন আন্দোলন স্তব্ধ করার জন্য। স্যার, মেডিকেলের শিক্ষা জীবন তো আসলে বর্ণাঢ্য এবং বেশ সময় নিয়ে, এবং আমি বলবো যে না। বিশাল সিলেবাসও নাকি। আপনার জায়গা থেকে আসলে পড়াশোনার জায়গাটা সহজ করার জন্য আপনি যেমনটা বলছিলেন যে শিক্ষকদের একটা অনন্য ভূমিকা আছে, কোনো শিক্ষককে এখন মনে পড়ছে? না, আমি তো আমার সাথে অনেক শিক্ষকেরই যোগাযোগ ছিল, কিন্তু আমার অধিকাংশ শিক্ষকই মারা গেছেন। কিছু কিছু শিক্ষক এখনো আছেন, কিন্তু অধিকাংশ শিক্ষক, এবং কেউ যদি মেডিকেল যে সায়েন্সে খালি রেগুলারিটি মেনটেন করে, তাহলে কিন্তু তার পাশ করা খুব কঠিন না। আচ্ছা। রেগুলার ক্লাস করলে এবং মোটামুটি পড়াশোনা করলে, এবং আপনি তো নিয়মিত ছাত্রই ছিলেন। এবং হ্যাঁ, খুব ভালো রেজাল্ট না হলেও একটা মানসম্মত রেজাল্ট করা সম্ভব। কিন্তু এখনকার যুগে হয়েছে কি, সোসাইটির বিভিন্ন কালচার ইনভেট করার জন্যে স্টুডেন্টরা মনোনিবেশ করতে পারে না। আমরা যেমন, আমার মনে আছে 10 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত টানা পড়তাম উইদাউট
1 মিনিটও নষ্ট হতো না। আর এখন মুহূর্তে ফোন আসছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এই নিউজ সেই নিউজ, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান, সব কিছু দিয়ে সবার ইনভলভমেন্ট, যার জন্যে অরিজিনাল কাজটা আমরা ভুলে যাচ্ছি। এই বিভিন্ন ডে উদযাপন, বিভিন্ন কমিটি, বিভিন্ন মিটিং, ইটিং এটসেট্রা, বিভিন্ন কিছু আমাদের অরিজিনাল কাজ থেকে আমাদের সরাই নিচ্ছে। আমরা কি একটু কনফিউজড হয়ে যাচ্ছে কিনা স্যার, যে আমরা আসলে কি করব? শুধুমাত্র পড়াশোনাই করবে ছেলেমেয়েরা, নাকি সবকিছু করবে? না, আমরা পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু প্রয়োজন আছে। আমার মনে হয় যে আগের যুগ সঠিক ছিল সেটা বলবো না, আবার এখনকার স্টুডেন্ট পড়ে না এটাও বলবো না। এখনকার স্টুডেন্ট কিন্তু অনেক বেশি জানে, এখন কিন্তু সিলেবাস অনেক বেশি, পড়ার কন্টেন্ট অনেক বেড়ে গেছে। আমরা যখন পড়েছি তখন কিন্তু বই, মেডিকেল সায়েন্সে বই ছিল লিমিটেড, সাবজেক্ট ছিল ওই রকম অ্যাডভান্স করে নাই, কিন্তু এখন কিন্তু অনেক অ্যাডভান্স করেছে, কন্টেন্ট অনেক বেশি, ছেলেপেলেদের অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি জানতে হয়। আর আমাদের সকলের একটা কালচার হলো আমরাই সঠিক ছিলাম, সো এখনকার জেনারেশন সঠিক না, এটাও ঠিক না। হ্যাঁ, একদমই প্রগতিশীল মানুষ আসলে এভাবে ভাবে না। সবকিছুর একটা সমন্বয় রাখা উচিত। তবে এটা ঠিক, আমরা টিচাররা কিন্তু আগের মতো টিচারদের মতো না, আমি এটা স্বীকার করব। আগের টিচাররা যেমন তাদের লোভ, লালসা, প্রতিষ্ঠা, এগুলোর প্রতি বোধহয় আকর্ষণ ছিল না। এখন আমরা একধারে চিকিৎসক, একধারে শিক্ষক, আবার সমাজসেবক, আবার রাজনীতিবিদ হতে চাই, এটসেট্রা এটসেট্রা, যার জন্যে হয়তো অনেক ক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে সফলতা আনতে পারি না। কিন্তু আগের শিক্ষকটা পিওরলি শিক্ষক ছিল, পিওরলি শিক্ষক। যেমন আমি বলি ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষার কথা বলি, মার্চ মাসে বোধহয় ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে আমার স্কুলের হেড টিচার স্যার মারা গেছেন 2018 সালে। খুবই নামকরা শিক্ষক ছিলেন। উনি বললেন ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে, আমাদের 3 জনকে বললেন, তোমরা প্রতিদিন সকালে আসবা আমার বাসায়, পড়বা, তারপরে স্কুল করে চলে যাবা। আমরা শুরু করলাম পড়া, এবং উনি একবারে নভেম্বর মাস পর্যন্ত পড়েছেন। আচ্ছা, উনি কিন্তু বিনিময়ে 1 পয়সাও নেন নেই। খুব মারধর করতেন, কিন্তু খুব ভালো পড়াতেন। আচ্ছা, তার ফলশ্রুতিতে আমার 8-এর বৃত্তি পরীক্ষা ছিল 2রা জানুয়ারি ছিল, কিন্তু 30শে নভেম্বর জানতে পারলাম এটা 2রা ডিসেম্বর। আচ্ছা, একদিন আগে জানতে পারলাম। এটা আসলে নিউজটা ভুল ছিল, অজপাড়াগার বগুড়ার খবর পেতাম না। তো 30 তারিখ বিকাল 5টার সময় আমাদের বিখ্যাত শিল্পী কনক চাপা, তার নানা, আপন নানা, আমার প্রিয় শিক্ষক, লাইফের প্রিয় শিক্ষক, এসে আমাকে বলল, জাকির, তোমার বৃত্তি পরীক্ষা কালকে, আজকে রাতেই বগুড়া যেতে হবে। আচ্ছা, আমি রাত 2টার সময় আমার বাবার একটা অ্যাসিস্ট্যান্ট হারিকেন নিয়ে কিন্তু আমি হেঁটে বগুড়ার দিকে রওনা দিলাম। ধুনট থেকে হেঁটে গেলেন? না, গ্রাম থেকে। আচ্ছা, আচ্ছা। এসে বগুড়া থেকে 10 কিলোমিটার, মানে 12 কিলোমিটার হেঁটে 10 কিলোমিটার বাকি থাকতে ওখানে একটা টমটম পাওয়া যায়, টমটমে আমরা বগুড়ায় যেয়ে পৌঁছলাম 9টার সময়। এবং আমার স্কুলের সিট পড়ছিল কর্নেশন স্কুল। আচ্ছা, এসে আমার আত্মীয়র বাসায় উঠলাম, আমার বড় ভাইয়ের শ্বশুর বাসায়, গোসল করে নাস্তা করে কর্নেশন স্কুলে আমরা গেলাম। হলটা দেখে বাবা কিন্তু বাড়িতে চলে আসলেন। তখনকার কালচারটা এরকম ছিল। আমি কিন্তু ক্লাস 5-এর 8-এর, বগুড়া শহর তেমন চিনি না, বলে গেল এখানে রিক্সা উঠলে স্কুলে নিয়ে যাবে। আচ্ছা, 2 দিন পরীক্ষা দিলাম। পরীক্ষার হলে দেখি প্রশ্নগুলো খুব সহজ, খুব সুন্দর, স্যার যা পড়াইছে হুবহু সবই আসছে। পরীক্ষার হলে চিন্তা করছি যে স্যার আজ প্রশ্ন করলেন, পড়ালেন, কিন্তু খালি বললেন না, তো স্যার এরকম কেন করলেন? তাহলে টেনশনটা হতো না। আমি পরীক্ষা শেষ করে পরের দিন বিকাল 5টার সময় পরীক্ষা শেষ, 5:15 বাসায় আসলাম, ব্যাগটা নিয়ে দৌড় দিলাম। আমি মনে হয় মা সাহেবকে বলিও নেই, তখন ওই রকম ইয়েও ছিল না, মানে বলতে হবে এই বোধহয় কালচারটা ডেভেলপ করেনি। দৌড়ায় বাড়িতে আসা শুরু করলাম। ওই জায়গা থেকে আমার বাড়িতে সোজাসুজি রাস্তা মাত্র 20 কিলোমিটার। তখন শীতের দিন, 5:30টায় সূর্য ডুবে। দেখেন আমার 5:15 রওনা দেন একা একা। কিছু রাস্তা আসার পরে অন্ধকার, ভয়, রাস্তা ঠিক মতো চিনি না। তার রাত 11:30টার সময় সে বাসায় বসলাম। আচ্ছা, এবং পরের দিন সকালে যে স্যারকে অনেকটা অ্যাটাক করলাম, তো সহজ প্রশ্ন আপনি একটু বললেই তো হতো। স্যার আমাকে উল্টা আরো খুব বকাবকি করলো, 8-এর বৃত্তি পরীক্ষায় আমরা করি না, এটা রাজশাহী থেকে আসে। যাই হোক, আমি সেবার ট্যালেন্টপুলি ডিস্ট্রিক্ট ফার্স্ট। দারুণ দারুণ। স্যার, আপনার শিক্ষা জীবনে, টাকা নিত না। জি স্যার, আপনার শিক্ষা জীবনের সময়টা আসলে আপনি এত সুন্দরভাবে মনে করছেন, এটা আপনার জীবনের মনে হয় সোনালী একটা সময়। এবার যদি আমরা একটু কর্মজীবনে ঢুকি, জীবনে প্রথম কর্মজীবনে যাওয়া, বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হওয়া,
সেখানে কি আপনার বোধগত জায়গার কোনো পরিবর্তন বা নতুন কোনো সংযোজন হলো কিনা? নতুন আমি যখন মেডিকেলে পড়ি, মানে শুরু করলাম মেডিকেল জীবন, তখন আমি যে রুমে থাকতাম সেই রুমে 4 সিট ছিল, কিন্তু থাকতাম 2 জন। আচ্ছা কারণ রুমটা ছিল একটু দুর্বল, রুমে কেউ উঠতে চেত না, আচ্ছা যার জন্য 2টি সিট সবসময় ফাঁকা থাকতো। আর আমার গ্রামের লোক যখন চিকিৎসার জন্য ঢাকা আসতো, আমার কাছে আসতো, তারা থাকতো, তাদের টুকটাক সহযোগিতা করার চেষ্টা করতাম। এভাবে আস্তে আস্তে দেখলাম গ্রামের লোককে সহযোগিতা করলে তারা খুব খুশি হয় এবং একটা ভালো লাগা কাজ করে। আমি যখন বাড়িতে আসি তারা দেখা করতে আসে, এই যে ভালো লাগা। তারপর আমি যখন পাশ করলাম, আমার সিনিয়র ভাইদের নিয়ে আমি গ্রামে যেতাম, বছরে 2-1 বার 3 বার, যে রুগী দেখতাম বিনা পয়সায়। আচ্ছা এবং এই প্র্যাকটিসগুলো যখন ডেভেলপ করলো, পাশাপাশি তৎকালীন যে সবচেয়ে নামকরা মেডিসিনের প্রফেসর ছিলেন প্রফেসর HGM চৌধুরী, জয়পুরহাট স্যারের বাড়ি, 96-এ মারা গেছেন। তে উনি দাতব্য চিকিৎসা করতেন, উচ্চ রক্তচাপ রোগীদের ওনার চেম্বারে সপ্তাহে শনিবার ফ্রি চিকিৎসা দিতেন। আমি পাশ করে স্যারের সাথে দেখা করে স্যারের ওই চিকিৎসার একটা মানে অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলাম, এবং স্যারের সাথে আমি কাজ করা শুরু করলাম উইদাউট এনি মানে পেমেন্ট, কারণ স্যার তো বিনা পয়সায় দেখেন। তে তখন থেকে মনে হলো যে হ্যাঁ, এরকম তো আমিও করতে পারি, কিন্তু তার সুযোগ থাকতে হবে। জি পরবর্তীতে প্রফেসর মনিরুদ্দিন আহমেদ পলাশ সান্তানপাড়া নরসিংদী একটা সেন্টার ছিলেন, ডাক্তার মনিরুদ্দিন, তাদের চিকিৎসা কেন্দ্র, সেখানে কাজ করা শুরু করলাম। আচ্ছা শুক্রবার করে স্যার নিয়ে যেতেন এবং আমি সারাদিন রুগীও দেখতাম, এনজয় করতাম, খাওয়া দাওয়া করতাম, খুব ভালো লাগতো। 12 বছর টানা কাজ করেছি সেখানে, কিন্তু আমি কোনো অনারিয়াম গ্রহণ করিনি, কারণ স্যার আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। আমার কাছে মনে হতো ভালোবাসাটা অনারিয়ামের চেয়ে অনেক বেশি। নিশ্চয়ই। এবং এই 2 স্যারের সাথে কাজ করার সুবাদে, বাবাকে দেখার সুবাদে, বাবার ইনস্ট্রাকশন সব কিছু মিলিয়ে মনে হলো যে কিছু একটা করা উচিত। এবং সেই থেকেই স্ট্রাকচারালি আমি 2005 এবং 2008 থেকে এই প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখি, এবং ছোট্ট পরিসরে কাজ শুরু করে এখন রংপুরে যেটা আছে হাইপারটেনশন রিসার্চ সেন্টার রংপুর, এটা সারা বাংলাদেশের ভিতরে একটা অন্যতম উচ্চ রক্তচাপ সেন্টার, যেখানে অসংক্রামক রোগ নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। আচ্ছা এবং ইতিমধ্যে প্রায় 65,000 রেজিস্টার্ড রোগী আছে, যাদের আমাদের সকল ডাটা সন্নিবেশিত আছে, তাদের ব্যক্তিগত ডাটা, রোগের ডাটা, ট্রিটমেন্ট ডাটা, ফলো আপ ডাটা, ইনভেস্টিগেশন ডাটা। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্লিক করলে, ওই আইডিতে ঢুকলে তার সকল তথ্য পেয়ে যাবেন, এবং এটা তার কাছে খালি আইডি নাম্বারটা থাকতে হবে, আর কিছু থাকতে হবে না। রংপুর তো এখন বিভাগীয় শহর, বিভাগীয় শহরে যেটা হয় আশপাশের শহরগুলো থেকে নিশ্চয়ই চিকিৎসা নিতে আসে মানুষরা, তখন আসলে একটু বেশি কি চাপ হয়ে যায়, নাকি আপনারা চান যে আরো বেশি মানুষ আসুক? রংপুর বিভাগীয় শহর হিসেবে অনেক অ্যাডভান্স করেছে, এবং নর্থ বেঙ্গলে রংপুর শহরের প্যাসেঞ্জার লোড অনেক বেশি, কারণ রংপুরে 8টি ডিস্ট্রিক্টের রোগী আসে। কারণ দিনাজপুর মেডিকেল কলেজ থাকলেও দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়ের মানুষ কেন যেন রংপুরমুখী, প্লাস রংপুরের 5টা ডিস্ট্রিক্ট তো আছেই, যার জন্য রংপুরের পেশেন্টের সংখ্যা অনেক বেশি। এবং রংপুর মেডিকেল কলেজ অনেক প্রাচীন মেডিকেল কলেজ, আর আমার প্রতিষ্ঠানটাও কিন্তু রংপুর শহরেই, মূল শহরেই, মেডিকেল কলেজ থেকে 1 কিলোমিটার দূরে। এবং এই প্রতিষ্ঠানটা ইতিমধ্যেই রংপুর তথা সারা বাংলাদেশে একটা সুনাম অর্জন করে ফেলেছে। এবং এই প্রতিষ্ঠানটা ব্যতিক্রমী এই জন্যে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা, সপ্তাহে 7 দিনই খোলা, সপ্তাহে 7 দিন। এবং এখানে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে মাত্র 40 টাকা বিনিময়ে রুগী দেখা হয়। তবে যারা গরিব, তারা ওই একটা খাতা আছে, ওখানে নাম এনলিস্ট করলেই উনি সারা জীবন ফ্রি চিকিৎসা পাবেন। আর মুক্তিযোদ্ধা তাদের ফ্রি করা হয়, এছাড়া সবাই 40 টাকা ভিজিটিং বিনিময়ে আমাকে দেখেন। এখানে চিকিৎসা দিচ্ছেন কারা এসে? এখানে চিকিৎসা দিচ্ছেন, আমি 2008 সাল থেকে ওখানে ফ্রি চিকিৎসা দিয়ে আসছি। ওখানে একটা দক্ষ একটা টিম আছে, 13 সদস্য বিশিষ্ট ডাক্তার সবাই, এবং তারা ট্রেন্ড আপ এই সমস্ত ডিজিজ ম্যানেজমেন্টে, সবাই আমার কাছে ট্রেন্ড আপ। এবং আমি ফ্রিকুয়েন্টলি ওখানে যাই, এবং আমি রেগুলার প্রেসক্রিপশন অডিট করি, কারণ আমাদের প্রত্যেকটা প্রেসক্রিপশন তো কে করলো, কখন করলো, কার করলো, সব কিছু আছে, যার জন্যে একটা মানসম্মত চিকিৎসা প্রদান করা সম্ভব হচ্ছে। আচ্ছা স্যার, শিক্ষকতা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং একই সাথে চিকিৎসকদের শিক্ষকতা করা, মানে চিকিৎসকদেরকে আপনি শেখাচ্ছেন,
এই যে দুটো জায়গা, এই দুটো জায়গার মধ্যে আসলে আপনার নিজের স্বাচ্ছন্দ্যবোধ কোন জায়গাতে করেন এবং দুটো জায়গার পার্থক্যটা কিভাবে করবেন? না, আমরা যারা ডাক্তার, জি। আমাদের কিন্তু সৌভাগ্য, আমরা একাধারে চিকিৎসক, একাধারে শিক্ষক। শিক্ষক। এবং আমাদের তো অনেক পেশা আছে সমাজে। জি এখন সমাজের একটা পারসেপশন হলো সবচেয়ে চিকিৎসা পেশাটা নাকি মহৎ পেশা, নিশ্চয়ই স্যার। কিন্তু আমি মনে করি এর চেয়েও মহৎ পেশা হলো শিক্ষকতা। শিক্ষকতা। এবং ডাক্তারের কিন্তু সুযোগ আছে, একেধারে শিক্ষক, একেধারে চিকিৎসক, এবং আমি দুইটা পেশাই এনজয় করি। তবে আমার কাছে শিক্ষকতাটাই আরো বেশি মনে হয় যে বেশি ভালো, কারণ আপনি যদি একটা ছেলেকে ভালো চিকিৎসা করতে পারেন, সে আরো শত শত লোককে সহযোগিতা করতে পারবে। একদম। আর আপনি চিকিৎসা করলেন, একটা লোককে সুস্থ করলেন, কিন্তু আপনি যদি একজনকে ভালো করে গড়ে তুলতে পারেন, সেখানে সমাজ আরো বেশি উপকৃত হবে। তবে আমি শিক্ষা জীবন খুব এনজয় করি, এবং আমি জুনিয়রদের, আমার সহকর্মী সিনিয়রদের কাছে শিক্ষা নেই, এবং জুনিয়রদের কাছে এটা সহযোগিতা করা, তাদের ক্লাস নেওয়া, তাদের অর্গানাইজ করা, পরীক্ষা ওরিয়েন্টেড, তাদের কিভাবে পরীক্ষায় সাকসেস আনা যায় সেটার ব্যাপারে আমি খুবই অ্যাক্টিভ ছিলাম। এবং এ ব্যাপারে আল্লাহর রহমে, আপনাদের অশেষ রহমতে আমি বিশেষ করে রংপুর মেডিকেল কলেজে এটা ভালোভাবে কাজ করার সুযোগ পেয়েছি। চিকিৎসক এবং শিক্ষকতা দুটোর মধ্যে আপনি শিক্ষকতাকে এগিয়ে রাখছেন, এবং এই যে শিক্ষকতাকে এগিয়ে রাখছেন এর পিছনে আপনার কাছে যথেষ্ট কারণও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বইও আপনি লিখেছেন, একটু বইগুলো দেখি আমরা। আমি উচ্চ রক্তচাপ নিয়ে যেহেতু কাজ করছি, উচ্চ রক্তচাপের পরে বাংলায় একটা কমপ্লিট বুক, সাকি নিশ্চয়ই দেখতে চাও বইটা, না? জি। এটা আমি বাংলায় বইটা লেখা। দেখতে চাই এবং দর্শকদেরও দেখাতে চাই। স্যার, লেখালেখিটা কি ডাক্তারি পেশায় আসার পর শুরু করলেন নাকি তার আগে থেকেই? না, এটা চলছিল? লেখালেখি আমি ডাক্তারি পেশায় আসার পরে থেকে, জি। এবং মানে অভিজ্ঞতার আলোকে। এই বইটা অভিজ্ঞতার নিয়ে কি আলোকে। বলবেন স্যার? রক্তচাপ ও উচ্চ রক্তচাপ। ইংলিশে যেহেতু অনেক বই আছে, কমপ্লিট বই আছে, জি। কিন্তু আমাদের দেশের সাধারণ জনগোষ্ঠী কিন্তু ইংলিশে অভ্যস্ত কম। তাই আমি মনে করলাম যে বাংলায় যদি একটা কমপ্লিট উচ্চ রক্তচাপের বই থাকে, তাহলে এটা অনেকেই উপকৃত হবেন। সেই কনসেপ্ট থেকেই এই বইটি লেখা। এখানে ইতিহাস থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এই বাংলায় আছে। অর্থাৎ বাংলা একটা কমপ্লিট বুক, যেটা আগে ছিল না। আগে ছিল খণ্ড খণ্ড, কিন্তু এরকম অর্গানাইজড হইতে ছিল না। তো এই বইটার ব্যাপক চাহিদা, ইতিমধ্যে কয়েক হাজার কপি। জি। স্যার, এটা কি এবছরই আপনি কমপ্লিট করেছেন? এটা- 23 সালে নাকি এটা 22-এ। 22-এ? জি জি জি, 2022 সালে। জি স্যার, আরো কিছু বই রয়েছে, আর আমরা এটা যদি একটা বই, দেখাই। বাংলা একাডেমির একজন অফিসার জি। আমার জীবনী নিয়ে জি। এবং আমার বেড়ে ওঠা, কাল আমার সমুদ্রে এলাকা নিয়ে আলোর একটা বই যাত্রী, জি। লিখেছেন। এটা মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা। এটা আপনাকে নিয়ে লেখা বই? আমাকে নিয়ে এবং জি। আমার কর্মকাণ্ড এবং আমার এলাকা নিয়ে। জি। এখানে আছে ওই সমস্ত ইতিহাস, আচ্ছা। শিমুল বাড়ি, গোসাই বাড়ির নামকরণ, ধনুট, এটসেট্রা সবকিছু। এবং জি। আরেকটা আরো বই একটা হলো, বই রয়েছে, একটা স্যার। বই বের করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাজ্জাক, স্মরণীয় বরণীয় ডাক্তার যারা, তার ভিতরে আমার নাম এসেছে। আচ্ছা আচ্ছা। স্যার, এই বইটাও লিখেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সেখানে আপনাকে নিয়েও লিখেছেন। স্যার, আমাকে নিয়ে লিখেছেন। স্যার, আমরা একটু এই যে রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ, এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। এই বিষয়ে আপনি মোটামুটি সচেতনতামূলক কাজ করছেন, মানুষকে সচেতন করার ব্যাপারে মানুষকে কাজ সচেতন করছেন। করা। জি, মানে আপনি কেন ভাবলেন যে চিকিৎসা সেবা, শিক্ষকতা এর পাশাপাশি মানুষকে সচেতন করা, এই দর্শনটা আপনার চিকিৎসা পেশায় কেন আসলো? এটা আমি যদি একটু আমি জানতে যখন চাই। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, তখনই আমি আমার স্যারকে দেখেছি, এবং আমার খুব কিউরিওসিটি জাগে। জি জি জি। আমি যখন পাশ করলাম, তখন স্যারের সংস্পর্শে যাওয়ার সুযোগ হলো, এবং স্যারের সাথে কাজ করার সুযোগ হলো। আচ্ছা। তখন দেখেছি এই উচ্চ রক্তচাপের রোগীগুলা বেশিরভাগই সঠিক চিকিৎসা নিচ্ছেন না, তাদের প্রেশার কন্ট্রোল নাই, তাদের স্ট্রোক হচ্ছে, কিডনি ফেলিওর হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে। কিন্তু এটা যদি আগে থেকেই জানা যেত, কন্ট্রোল করা যেত, চিকিৎসা করা যেত, তাহলে এই জটিলতাগুলো কিন্তু অনেক কম হতো। জি। এবং এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী রোগ, এবং এগুলো কিন্তু একবার হলে লাইফ লং। জি। আমি যদি এটা প্রিভেন্ট করতে পারি, এবং প্রিভেন্ট করা সম্ভব, তাহলে কিন্তু এই জটিলতা অ্যাভয়েড করা যাবে। এই কনসেপ্ট থেকে
আমি স্থাপন করি হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর। আপনারা খেয়াল করুন, মনে করেন আমার বাবার হাই প্রেশার আছে, মার ডায়াবেটিস আছে, মনে করুন এরকম সমাজে অনেকেরই আছে। তার সন্তান যখন আসলো, ছোটবেলা তো সে কিছু বোঝে না, কিন্তু বাবা মা তাকে যদি সচেতন করে যে আমাদের হাই প্রেশার ডায়াবেটিস তোমারও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, সো তোমার স্থূলতা হওয়া যাবে না, তোমাকে অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে, ইনঅ্যাক্টিভ থাকা যাবে না, এক্সারসাইজ, আর্লি মর্নিংয়ে উঠতে হবে, এটসেট্রা এটসেট্রা, তাহলে তার কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে, ওয়েটটা মেনটেন হবে, ডায়েটের প্রতি সুষম ডায়েটের প্রতি একটাই হবে, তাহলে কিন্তু তার চান্স অফ ডেভেলপিং হাইপারটেনশন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ অনেকাংশেই কমে যাবে। এইভাবে এটা কিন্তু প্রিভেন্ট করতে পারে। এক, দুই হলো আমরা যদি সচেতন হই, যেমন আমি 21শে বইমেলায় প্রতিবার স্টল দিই প্রত্যেকবারই। আচ্ছা। এবং আমরা শুধুমাত্র যেই আসুক, স্পন্টেনিয়াস যেই আসতেছে তার ব্লাড প্রেশার মাপতেছি, ব্লাড সুগার চেক করে দিচ্ছি বিনামূল্যে, তার ডাটাটা সংগ্রহ করতেছি, অনলাইনে ঢোকায় দিচ্ছি। এবং প্রতি বইমেলাতে প্রায় 4000, 3000 থেকে 4000 লোকের আমরা এটা করে থাকি পুরো মাস ব্যাপী। এবং যাদের উচ্চ রক্তচাপ পাই, যেখানেই বাড়ি, তাদের মোটিভেট করি আপনার এলাকার ডাক্তারকে দেখান, চিকিৎসা নেন। আচ্ছা। আর রংপুর জোন হলে আমরা সঙ্গে সঙ্গে তাকে বই করার ব্যবস্থা করে দিই, রংপুর জোন হলে। আচ্ছা। তে এর মাধ্যমে কি মানুষ সচেতন হলেই কিন্তু সেই কাজটা হয়। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে কিন্তু ডায়রিয়া কোনো প্রবলেম না। একটা অশিক্ষিত, খুবই অশিক্ষিত গরিব লোকও কিন্তু ডায়রিয়া মানে ORS এই শব্দটা জানে। তার কিন্তু বই পড়ে শিখে নেই, এনিহাও শিখে গেছে, কারণ সমাজ জানে, এই সমাজের অংশ হিসেবে সেও জানে। যার জন্য ডায়রি নিয়ে কিন্তু আপনি আমি মোটেই চিন্তিত না। ডায়রি হচ্ছে 2 টাকাতে একটা স্যালাইন কিনে খাচ্ছে। কিন্তু এই উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস নিয়ে আমাদের সমাজের লোকজন সচেতন না। তবে হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় ইব্রাহিম স্যার ডায়াবেটিসের যে যাত্রা শুরু করেছেন, যে আন্দোলন সৃষ্টি করেছেন, এর মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে মানুষ অতটা চিন্তিত না, তারা চিকিৎসা পাচ্ছে, মোটামুটি মানসম্মত চিকিৎসা পাচ্ছে। এবং সারা পৃথিবীর ভিতরে ডায়াবেটিস ম্যানেজমেন্টে বাংলাদেশ কিন্তু 1 নম্বরে। আচ্ছা। এত সচেতন কিন্তু কোনো দেশের জনগণই না। এবং আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ডায়াবেটিস ম্যানেজমেন্ট আমাদের চেয়ে অনেক পোর। হ্যাঁ, তাদের কিছু কিছু হাসপাতাল অনেক এগিয়ে, কিন্তু আমি ওভারঅল যদি চিন্তা করি, তারা আমাদের চেয়ে হেলথের সব প্যারামিটারই কিন্তু আমাদের চেয়ে পিছিয়ে, আপনি জানেন। হয়তো তাদের নির্দিষ্ট সেন্টার অনেক অ্যাডভান্সড। তে আমি মনে করলাম যে উচ্চ রক্তচাপ তো একই রকম, এরও আন্দোলন হওয়া উচিত। এবং সেইটার লক্ষ্য রেখেই আমি আমাদের এখানে চিকিৎসা দেওয়া হয়। আর্লি ডিটেকশনের জন্য NCD, নন কমিউনিকেবল ডিজিজ ক্যাম্প করা হয়। ইতিমধ্যে প্রায় 400 ক্যাম্প করে ফেলেছি। সেই ক্যাম্পের মাধ্যমে আমরা মহল্লায় যে আর্লি ডিটেকশন করার চেষ্টা করি, ডিটেক্টেড হলে তাকে বই করে দিই বিনা পয়সায়, আর ডিটেকশন যদি না হয় তাকে হেলথ কাউন্সেলিং করে তাকে ছেড়ে দিই, এবং তার ডাটাটা আমরা নিয়ে রাখি অনলাইনে। এটা হলো আর্লি ডিটেকশন। আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আমরা, 400-র উপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি বড় বড় স্কেলে, শিক্ষকদের নিয়ে বেশিরভাগ, টিচার্স ট্রেনিং স্কুলগুলোতে, বড় বড় মসজিদ, মাদ্রাসা, ব্যাংক এটসেট্রাতে, এতে অ্যাওয়ারনেস করা যেন আর না হয়, আর হইলে আর্লি চিকিৎসা, আর যাদের হয়েই গেছে তাদের সেন্টারে এসে তারা রেগুলার চিকিৎসা নেবে। তাহলে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করতেছি, আর্লি ডিটেকশন করার চেষ্টা করতেছি, আর যাদের হয়েই গেছে তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসছে। তাতে করে জটিলতা কিছুটা হলেও অনেক কমে যাবে। স্যার, এই যে আপনি বলছেন যে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সেমিনার করছেন, এগুলো অর্থ সংস্থান আসলে কোথা থেকে হচ্ছে? এটা আমি বলি, এই সেন্টারটা যখন প্রথম শুরু করলাম, প্রথম 2 বছর আমি সম্পূর্ণ আমার নিজের অর্থে চালিয়েছি। তখন সেন্টারটা ছিল ছোট। এরপর 2 বছর পরে আমরা একটা ল্যাব স্থাপন করি, যেটা সেন্ট্রাল ল্যাব, রেজিস্ট্রেশনভুক্ত। ওর আয় এবং ব্যয়, লাভ এবং লস সব সেন্টার ভোগ করবে। আচ্ছা। এবং আমি সারা জীবন ওখানে ফ্রি সার্ভিস দিয়ে আসছি। আমি যখন রংপুর ছিলাম তখন আমার পার্সোনাল যে রুগী দেখতাম, সেই রুগীর পরীক্ষা এবং রুগীদের ওই সেন্টারের রুগীদের পরীক্ষায় সেন্টারটা মোটামুটি চলতো। আমি যখন বগুড়া চলে আসলাম তখন আমার বেশ মানে পছন্দ করতো এমন কিছু ডাক্তার যারা আমার ছাত্র ছিল, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এরকম আমার ওখানে অল্প জায়গা 15 জন ডাক্তার বসতে পারেন, 15 জন ডাক্তার বসছেন, এবং তারা তাদের ল্যাব সাপোর্টটা প্রতিষ্ঠানকে দেয়। আচ্ছা। এবং সেই সাপোর্টে প্রতিষ্ঠান চলে আসছে। পাশাপাশি সমাজের কিছু বিত্তবান লোক, আমার পারিবারিক সদস্য, আমি, আমার কিছু বন্ধু বান্ধব সহযোগিতার মাধ্যমে করেন, যার মাধ্যমে এই প্রতিষ্ঠান চলছে। আচ্ছা, চমৎকার। স্যার, আপনি শুধু চিকিৎসা পেশায় থেকেছেন বা শিক্ষকতা করেছেন তাই নয়, আপনি আসলে এই কাজগুলোকে আরো এগিয়ে নিতে
আপনি এখনো পড়াশোনা করছেন। আপনি যখন 7 বছর বয়সে অবসর গ্রহণ করলেন, তখন আপনি এমপিএইচ পড়া শুরু করেন। হ্যাঁ, মানে MPH এই যে একটা সিদ্ধান্ত না নতুন করে, আমরা তো মানে কি বলবো, আমরা যখন মোটামুটি পড়াশোনার একটা পর্যায়ে চলে আসি তখন আর চিন্তাই করতে চাই না যে আবার একাডেমিকলি আমরা আবার নতুন করে একটু পড়াশোনা করি। আমার মনে হলো আমরা যারা ক্লিনিক্যাল সাইডের লোক, তারা হেলথের যে বিভিন্ন দিক আছে, জি জি এই দিকগুলো ঠিক ক্লিনিক্যাল সাইডে ওভাবে সন্নিবেশিত নাই। এবং এমপিএইচ ডিগ্রি করলে হেলথের সকল দিক সম্পর্কে একটা জানা যাবে। আচ্ছা তখন আমি ভর্তি হলাম এবং ইন্টারেস্টিং, আমার ব্যাচের ছাত্র ছিল 15 জন এবং আমি সবচেয়ে হাইস্ট অ্যাটেন্ডেন্স ছিল আমার, প্রায় 88% আমার অ্যাটেন্ডেন্স ছিল 2 বছরে। এবং আমাদের ক্লাসগুলো হতো শুক্রবার আর শনিবার। এত বছর পর এসেও সেই এবং ধারা আমি অব্যাহত কিন্তু না? রেগুলার ওই আমার জুনিয়রদের সাথে, আমি ছিলাম সিনিয়র মোস্ট জি। স্টুডেন্ট, আমি রেগুলার ক্লাস করেছি এবং পরীক্ষা দিয়েছি। এবং আমার মনে হয়েছে যে প্রত্যেকটি ডাক্তারের এমপিএইচ ডিগ্রিটা থাকা উচিত পুরো হেলথটাকে কমপ্লিট বোঝার জন্য। জি বাহ, কারণ হেলথটা শুধু এই কি ওষুধ লেখা না, স্যার এটা তো একটা ডিগ্রি। ডেফিনেটলি ডিগ্রি। জি, এটা কত বছরের? 2 বছরের ডিগ্রি, 2 বছরের ডিগ্রি। গ্র্যাজুয়েশনের পরে। গ্র্যাজুয়েশনের পরে। জি 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 7 বছর বয়সে এসে আপনি 2 বছরের একটা ডিগ্রি নিলেন, এটা তো একটা বিশাল ব্যাপার। সত্যিই তাই। বিশাল ব্যাপার। জি স্যার, আমরা যেটি বলছিলাম যে উচ্চ রক্তচাপ এবং অসংক্রামক রোগ প্রতিরোধকে আপনি বিভিন্নভাবে মানুষকে সচেতন করার ব্যাপারে আপনি বিভিন্ন রকম কাজ করছেন। এটা করতে গিয়ে কি আসলে কি ফিল হলো আমাদের দেশের আসপেক্টে? না, আমরা কি আসলে এটা প্রথম স্বাভাবিকভাবে নিচ্ছি, না, আমি যখন প্রথমে শুরু বা আমরা করি, হচ্ছি কিনা, সচেতন হচ্ছি কিনা? আমি স্যার যখন প্রথমে শুরু করি, আমি যখন রংপুরে গেলাম, দেখলাম রংপুরের মানুষ তুলনামূলক আমার কাছে অনেক ভালো লাগতেছে। তারা অত্যন্ত সফট, আচ্ছা, তারা কথা শোনে, তারা বুঝে এবং মানুষকে গুরুত্ব দেয়, শিক্ষিত মানুষকে তারা খুব গুরুত্ব দেয়। এটা কি শহরের মানুষের কথা বলছেন নাকি আমি গ্রামের? আমি শহর এবং গ্রাম দুটির কথাই বলছি আচ্ছা। ওভারঅল। এবং দেখলাম, আমি বলি দেশের প্রত্যেকটা অংশের মানুষই ভালো, কিন্তু কেন যেন আমার মনে হলো রংপুরের মানুষ মনে হচ্ছে যে একটু বেশি। আচ্ছা, এবং আমি তখন মনে হলো যে আমার যে একটা স্বপ্ন ছিল আমি করব আমার সামর্থ্য আসলে। আচ্ছা, তখন আমি রংপুরের সকল শ্রেণীর মানুষের সাথে, চিকিৎসক এবং সাধারণ জনগোষ্ঠীর সাথে, পলিটিক্যাল লিডারদের সাথে পরামর্শ করে আমি যাত্রা শুরু করি। চমৎকার। এবং রংপুরের মানুষের এখনো ব্যাপক সহযোগিতা। আচ্ছা, আমার ব্যাপারে তাদের মানে আল্লাহর অশেষ রহমত, আমাকে তারা প্রচন্ড ভালোবাসে এবং আমি যে কথা বলি সেটাই তারা শুনতে। শুধু রংপুর কেন, আমি তো বলবো পুরো বাংলাদেশে আপনার এই সুখ্যাতি ছড়িয়ে যাবে এবং আপনার এই সেবা যেন পুরো বাংলাদেশের মানুষই পায়, সেটাও আসলে আমাদের সকলেরই এই চাওয়া। কনসেপ্টটা সারা বাংলাদেশে আশা করি ছড়িয়ে পড়বে। জি। আর একটা জিনিস, আমি যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করেছি তখন কিন্তু ঢাকা মেডিকেল কলেজ কিন্তু এদেশের বিভিন্ন আন্দোলনে জি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। বাংলার ভাষা আন্দোলন, আমার শিক্ষকরা সরাসরি জড়িত ছিলেন। মির্জা মাজহারুল ইসলাম স্যার আমার সরাসরি শিক্ষক, তার মুখে অনেক কথা শুনেছি, ভাষা আন্দোলনের কথা। প্রথম শহীদ মিনার উনি কীভাবে তৈরি করলেন, এরপর ৭১-এর স্বাধীনতা, একদমই। সেখানেও ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের স্মরণীয় ভূমিকা। পরবর্তীতে আমার কর্মজীবনে আসলাম, আমি আর স্কুলে আমি দেখেছি আমার শিক্ষকদের প্রচণ্ড ভালোবাসা, এলাকার লোকের ভালোবাসা। তখন আমি এলাকায় সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করলাম এবং আপনারা জেনে খুশি হবেন আমার এলাকায় আমাদের একটা লাইব্রেরি আছে এবং বেশ কয়েক বছর হলো এবং অত্যন্ত সুনামের সাথে প্রতিদিন খোলা হয়, শুধু শুক্রবার খোলা থাকে না। এবং শিশু থেকে বৃদ্ধ কি ধরনের বই আছে এখানে? সব ধরনের বই আছে। আচ্ছা। শিশুদের বই আছে, বৃদ্ধদের, ধর্মীয় বই আছে, বিভিন্ন বাংলাদেশের যত কবি সাহিত্যিক ছিল, কবি রবীন্দ্রনাথ, নজরুল, সবার বই জসিম আছে। উদ্দিন, হুমায়ুন আহমেদ, সবার বই আছে স্যার। এবং সবার পূর্ণাঙ্গ। এবং আমি এই ব্যাপারে বাংলা একাডেমি থেকে অনেক সহযোগিতা পাই। এটা এ শ্রেণীভুক্ত লাইব্রেরি, সরকার প্রতি বছর আমাকে অনেক বই দেন, অনেক অনুদান দেন। চমৎকার। স্যার, আপনি একজন প্রাজ্ঞজন, সেই ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে ২৪-এর আন্দোলন পর্যন্ত সব জায়গায় আসলে আপনি নিজ চোখে খুব কাছে দেখেছেন, থেকে দেখেছি। খুব কাছে থেকে দেখেছেন। স্যার, এই দেখাগুলোর অভিজ্ঞতার পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাইবো যে গ্রাম এবং শহর দু জায়গাতেই আসলে আপনি আপনার সেবা দেওয়ার চেষ্টা করেছেন। গ্রাম এবং শহরের মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? না, এটা এক নম্বর আস্থা। এখন কিন্তু সমাজে কেমন যেন একটা পারসেপশন যে স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। আচ্ছা, এলাকায় কাজ করতেছে, আচ্ছা উনি কি তাহলে ইলেকশন করবেন? এই যে একটা মিসকনসেপশন, এটাও আমাকে অনেক কষ্ট দিয়েছে, আচ্ছা, অনেক ব্যথা দিয়েছে। কিন্তু এখন তার আমি ঊর্ধ্বে
এখন আর মানুষ এটা বলে না, কারণ আমি যে করব না কোনোদিন ইলেকশন বা রাজনীতি, আমি রাজনীতি পছন্দ করি কিন্তু নিজেকে সরাসরি সম্পৃক্ত করতে আগ্রহী না। এই জন্যই আমি যদি আগ্রহী হই তাহলে আমি একটা পোলারাইজড হয়ে যাব, তখন আমি সকল শ্রেণীর সাথে মিশতে পারবো না, কারণ আমি চাই আমি সবার সাথে মিশবো। কিন্তু প্রত্যেকের স্বাধীনতা প্রত্যেকের কাছে, আমি কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করব না, কিন্তু আমি সবার সাথে চলার চেষ্টা করব, সবাইকে ভালোবাসবো। এবং আপনি চলছেনও তাই। যেটা বলছিলাম যে শহর এবং গ্রামের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আপনি ফিল করলেন, বা কোথায় বেশি চ্যালেঞ্জ ছিল? এক নম্বর হলো আস্থা, দুই সেকেন্ড হলো যে শহর গ্রামে যে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, রুলস যে রেগুলেশন যে কাঠামো আছে সরকারের, এই কাঠামোর মধ্যে থেকে পাবলিককে সার্ভিস দেওয়া ভেরি ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, ব্যয় অনেক বেড়ে যাবে, যেটা গ্রামের মানুষ প্রোভাইড করতে পারে না, তখন একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আচ্ছা, এটা একটা বড় অন্তরায়। তো আমি যেটা করি, আমি সাধারণত আমার গ্রামে একটা দাতব্য চিকিৎসা কেন্দ্র আছে, আমার গ্রামেও একটা ডাক্তার রাখা আছে, উনি সার্ভিস দেন, আমি মাসে একবার করে যাই, আমি ফ্রি সার্ভিস দিই, যার জন্য হয়তো কথা ওঠে না, কারণ যেহেতু আমার ওখানে ইনডোর নাই, ল্যাবরেটরি নাই, কথা ওঠে না, কারণ আমার কোনো লেনদেন নেই। কিন্তু যখনই আমি লেনদেনে যাব, প্রতিষ্ঠান চালানোর জন্য যে খরচটা গ্রহণ করব, তখনই কিন্তু একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এই জন্যই এই যে আর যতই দিন যাচ্ছে বাংলাদেশে আমরা সকলের প্রতি, অন্যের প্রতি যেন আস্থা রাখতে পারছি না। আচ্ছা, তার মানে মানসিক আস্থাটা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পারসেপশন হলো 18 কোটির দেশে মনে হয় আমি একমাত্র ভালো আর বাকি সবাই খারাপ, এই যে একটা মিসপারসেপশন সকলের, এটি কিন্তু খুব বড় অন্তরায়। আমরা কাউকে মানে সৎ হিসেবে অথবা সঠিক হিসেবে আখ্যায়িত করতে চাই না, শুধু আমি ঠিক। স্যার শুধু তাই নয়, আপনি চিকিৎসার পাশাপাশি গবেষণাকেও বেশ গুরুত্ব দিয়েছেন, গবেষণাধর্মী কাজ করেছেন। একজন চিকিৎসকের যদি বলি যে গবেষণামুখী হওয়া, এটা আসলে কতটা প্রয়োজন? না, গবেষণা ছাড়া তো আপনি নতুন নতুন আবিষ্কার করতে পারবেন না, আর নতুন আবিষ্কার না করলে সায়েন্সটাকে অ্যাডভান্স করতে পারবেন না। আপনি জেনে খুশি হবেন, হাইপারটেনশন রিসার্চ সেন্টার রংপুর ইতিমধ্যে গবেষণায় নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিলস ইউনিভার্সিটি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ডিজিএইচএস, ড্যাফোডিলস ইউনিভার্সিটির সাথে এই মুভির মাধ্যমে গবেষণা করে যাচ্ছেন, এবং ইতিমধ্যেই ওরা বেশ কয়েকটা আর্টিকেল ইন্ডেক্স জার্নালে প্রকাশিত হয়েছে, যেটা সারা বিশ্বে অনেক সাইটেশন আছে তার, এবং খুব সুনামের সাথে আছেন। কারণ আমাদের আছে মেটেরিয়ালস, কিন্তু আমাদের হয়তো অর্থনৈতিক সাপোর্ট নাই। কিন্তু আমি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, তাদের অর্থনৈতিক সাপোর্ট, তাদের এক্সপার্টাইজ, আর আমাদের হলো মেটেরিয়ালস, একদমই স্যার সমন্বয় করে এই কাজটা করে যাচ্ছি। জি, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। জীবনের এতগুলো বছর আসলে শিক্ষা, চিকিৎসা, গবেষণা, সমাজসেবা সব কিছু নিয়ে কাটিয়েছেন। পিছনের দিকে ফিরে তাকালে কোন জায়গাটাকে সবচেয়ে সার্থক মনে করছেন, এবং আগামী প্রজন্মের জন্য বার্তা কি, ছোট্ট করে শুনতে চাই। হ্যাঁ, আসলে জীবনের শেষ প্রান্তে এসে মনে হচ্ছে হয়তো আরও অনেক কিছু করার সুযোগ ছিল, আমি করতে পারি নাই। যদি আবার শিশুতে চলে যেতে পারতাম, বোধহয় আরও অর্গানাইজড হইতে, আরও প্ল্যান্ড হইতে, অনেক নিজের জন্যে বা সমাজের জন্যে, পরিবারের জন্য হয়তো করার সুযোগ ছিল, কিন্তু তখন সেই বুদ্ধিটা ছিল না, বা সেই পারসেপশন কনসেপশনটা ছিল না। এখন আমি আগামী প্রজন্মের প্রতি আমার অনুরোধ বা পরামর্শ যে আমরা সবাই সবার নিজ কাজটাকে ঠিক রেখে এবং সমাজের ভালো কাজ করার চেষ্টা করব। একদমই তাই এবং স্যার, আমাদের যারা আসলে সমাজের জন্য করেন তাদের আসলে এই অতৃপ্ততা থেকেই যায়, এবং আপনি যেভাবে করে যাচ্ছেন স্যার, সেভাবেই সেটি আপনার স্বপ্ন সেভাবেই পূরণ হোক, সেই প্রত্যাশা রইল, এবং অনেক অনেক শুভকামনা স্যার। আপনি অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ, মাছরাঙ্গা টিভিকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।